আজকের এই সংসদীয় বিতর্কের যিনি স্পিকারের রোলে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় আমার বন্ধু ভাই ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, এখানে যারা বিচারক হিসেবে আছেন সবাই আমার খুবই নিকট পরিচিত এবং দুই দল, বিরোধী দল এবং সরকারি দল, যাদেরকে দেখে আমার প্রায় ৩৫ বছর আগের একটা স্মৃতি মনে পড়ে গেল। প্রথম যখন আমরা কলেজে পড়ি তখন আমরা জাতীয় বিতর্কে অংশগ্রহণ করার জন্য বিটিভিতে এসেছিলাম। এরকমই একটা আয়োজন ছিল এবং আমাদের তখন বুক খুব ধুকধুক করছিল, পা ঠকঠক করে কাঁপছিল, কিন্তু এদেরকে দেখলাম এরা খুবই অত্যন্ত সাবলীলভাবে তারা তাদের বক্তব্য দিয়েছে। আমাদের সময় কিন্তু এ ধরনের সংসদীয় বিতর্ক ছিল না, এটা ছিল এক ধরনের পক্ষ বিপক্ষ বিতর্ক। কিরণ ভাই এ ধরনের একটা আয়োজন করেছেন, যেটাতে আমি যখন ব্রিটেনে গিয়েছিলাম পার্লামেন্ট হাউস দেখার জন্য, সেখানে দেখলাম যে সেখানে এই ধরনের মক ট্রায়াল করা হয়। সরকারি দল, বিরোধী দল, স্টুডেন্টদেরকে এনে সেখানে পার্লামেন্ট কিভাবে চলে, পার্লামেন্টে অলওয়েজ স্টুডেন্টদের জন্য একটা কর্নার রাখা হয়, তারা এসে এসে পার্লামেন্টের সেশনগুলো দেখে। ফলে ইয়ত বয়স থেকেই তারা এই সংসদীয় বিতর্ক, গণতান্ত্রিক এই রীতিনীতিটা তারা সেখান থেকে শিখতে পারে। কিরণ ভাই দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং এটার জন্য উনি পায়োনিয়ার। সো আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন দর্শক মন্ডলী সহ এবং যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, এটা এমন একটা সময়ে যেটা খুবই রিলেভেন্ট আমাদের, এমন একটা সময়ে এই আলোচনাটা এসেছে যখন আমাদের ইলেকশনের একটা ফুললি, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলছেন যে আমার অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এবং সেটার মেইন ফোকাস হচ্ছে ইলেকশন, এবং সেই ইলেকশনে ভূমিকাটা কি হবে কার, সেটা নিয়ে আজকে আমাদের তরুণরা ঢাকা কলেজ এবং কমার্স কলেজ যে বিতর্কটা করলো, এখানের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জাতীয় বিতর্কের বা জাতীয় আলোচনার একটা সূত্রপাত দেখতে পেলাম। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা গাইডলাইন হবে। দেখেন, আমি ওদের বিতর্ক যখন শুনছিলাম অবাক হচ্ছিলাম, তম্মহের শুনছিলাম যে নানা রকমের তর্ক বিতর্ক যুক্তি তারা তুলে ধরেছে। একবার মনে হচ্ছে ওদের কথাই ঠিক, আবার মনে হচ্ছে ওদের যুক্তিটাও তো অনেক স্ট্রং। দেখেন, আমাদের দেশে কি হয়েছে, জনগণ ভোট দিয়েছে কিন্তু ফলাফল দেখা গেছে উল্টা। এরকম ইলেকশন হয়েছে না? এরশাদের সময় আমরা দেখেছি মানুষ যা ভোট দিয়েছে গণনা করেছে উল্টা। তাহলে এখানে ভূমিকাটা কার বেশি? নিশ্চয়ই নির্বাচন কমিশনের বেশি। আবার এই নির্বাচন কমিশন নিয়োগ দেয় কে? নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করে কারা? আমাদের ইতিহাসে তো আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক হয়েছে, এবং এই যে 111টা হয়েছে কি নিয়ে? বেসিক্যালি ইলেকশন কমিশনের বিরুদ্ধে অনাস্থা থেকে এই আন্দোলনের সূত্রপাত নানাভাবে। তা আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোই যে ক্ষমতায় থাকে, সে তার মনের মতো করে একজন নির্বাচন কমিশন, টোটাল কমিশনটা সে নিয়োগ দেয়। তার মানে এই রাজনৈতিক দল কে? সে তো ভোটার এবং প্রার্থী, তাই না? তাহলে আমরা যদি উল্টে দেখি, তাহলে এখানে কিন্তু ভোটার এবং প্রার্থীদের ভূমিকাটা আবার প্রধান হয়ে যাচ্ছে। আবার ভোটার এবং প্রার্থীদের হাত ধরে যিনি ইলেকশন কমিশন হচ্ছেন, উনি যখন ওই যাকে যে নিয়োগ দিয়েছে তার প্রতি সে যখন বায়াস হচ্ছে, তখন সে রাতে ভোট নিয়ে নিচ্ছে, কখনো সে ভোট গণনা বাক্স সরিয়ে নিয়ে যাচ্ছে, কখনো বা দেখা যাচ্ছে 2 মিনিটে 20-25টা সিল মেরে জমা দিয়ে দিচ্ছে এবং প্রিজাইডিং অফিসাররা সেখানে হেল্প করছে। অর্থাৎ টোটাল সিস্টেমটাই এভাবে করা। সেজন্য আপনারা দেখবেন এবারে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ঐকমত্য কমিশনে একটা সিদ্ধান্তে একমত হতে পেরেছি। অনেক দ্বিমত আছে আমাদের মধ্যে, কিন্তু একটা সিদ্ধান্তে একমত হতে পেরেছি যে ফিউচারে আমাদের দেশের নির্বাচন কমিশন আগে যিনি নিয়োগ দিতেন পরোক্ষভাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী, অর্থাৎ ওদের লিডার অফ দি হাউস, এখন আমরা বলেছি যে না, নির্বাচন কমিশন ঠিক করবে পজিশন এন্ড অপোজিশনের চিফ, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার, এই কম্বিনেশনে এই ইলেকশন কমিশনটা নিয়োগপ্রাপ্ত হবে। এটা আমাদের এই জুলাই অভ্যুত্থানের একটা অনেক বড় অর্জন, এবং এটা যদি আমরা কার্যকর করতে পারি, যে মানুষ দেখবে যে প্রধানমন্ত্রী
এবং বিরোধী দলীয় নেতা বসে একমত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে কারা নির্বাচন কমিশন হবেন আমাদের, তাহলে নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী হবেন। ওনার মধ্যে একটা নিরপেক্ষ ভাব আসবে যে আমি তো উভয় পক্ষের দ্বারা মনোনীত, উনি কারো প্রতি আলাদা করে বায়াস হবেন না। তাহলে এইটা আমাদের জন্য একটা বিরাট অর্জন যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি। নির্বাচন কিভাবে ম্যানিপুলেটেড হয় আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। সম্ভবত এটা 2001 সালের কথা। 2001 সালের নির্বাচন হচ্ছে, আমি একটা পর্যবেক্ষক হিসাবে একটা দায়িত্ব পেয়েছি একটা কেন্দ্রের। তো যারা খুব পাওয়ারফুল পর্যবেক্ষক থাকে তাদেরকে ফ্রি মুভ করার জন্য একটা কার্ড দেওয়া হয়, একটা গাড়ি দেওয়া হয়। তো আমি সেইভাবে একটা গাড়িও পেয়েছি মুভ করার জন্য। কারণ আপনারা জানেন 2001 সালের ইলেকশন ছিল খুবই সিরিয়াস ইলেকশন, আপনারা যেটা জন্য প্রশংসা করছেন সবাই, কিন্তু সেই নির্বাচনের একটা সূক্ষ্ম সমস্যা আমার চোখে ধরা পড়েছে। কিভাবে আমি সেটা বলছি। তা আমি যেহেতু পর্যবেক্ষক, আমি লিস্ট করলাম যে কোন কোন কেন্দ্রে থ্রেট আছে বেশি, কারণ সব কেন্দ্র তো পরিদর্শন করা সম্ভব না। তো সেই থ্রেটেনিং কেন্দ্রগুলো যেটা, যেমন আমি একটা কেন্দ্র চিহ্নিত করলাম, এটাতে মনে হচ্ছে যে ক পার্টি দুর্বল, খ পার্টি এটা দখল করে নিতে পারে। তো ফলে আমি প্রথমেই ওইটা ঠিক করলাম যে ওই কেন্দ্রটাতে আমি প্রথমে যাব। তো যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি ওই কেন্দ্রে, তখন আমি দেখলাম দূর থেকে ওই কেন্দ্রে খুব মারামারি হচ্ছে, খুব গন্ডগোল, আওয়াজ, মানে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি তো মনস্তত্ত্বভাবে বুঝে গেলাম, যেহেতু আমার আগে থেকে মাথায় ছিল যে এখানে ক পার্টি ডিস্টার্ব করবে, ওরা পাওয়ারফুল, খ পার্টি এখানে দুর্বল। সুতরাং আমি গাড়ি ব্যাক করে বিডিআর, ওখানে পাশে বিডিআর ক্যাম্প ছিল, বিডিআর ক্যাম্পে আসলাম। এসে ওদেরকে রিপোর্ট করলাম আমার ওই ধারণা থেকে যে এই যে অমুক নাম্বার অমুক কেন্দ্রে খ পার্টির লোকেরা গন্ডগোল করছে এবং ক পার্টির লোকদের পরে খুব মারধর করছে, আমি দেখে এসেছি, আপনারা একটু মুভ করেন। বিডিআর লোকেরা বললো যে স্যার আমাদের তো এখন গাড়ি নাই, একটু ওয়েট করতে হবে। আমি বললাম যে আপনি আমার গাড়িতে উঠেন, অসুবিধা নেই। তখন তারা আমার গাড়িতে 7-8 জন উঠলো, যেহেতু বড় গাড়ি ছিল। পরে আরেকটা তাদের একটা গাড়ি নিয়ে তারা 15-20 জন আমার সাথে রওনা দিল এবং দেখলাম গাড়িতে বসে তারা একদম রাইফেল লোড করে ফেললো। তো আমরা যখন স্পটে পৌঁছার আগে দেখলাম অন্য পক্ষে এসে রাস্তা ব্যারিকেড দিয়েছে। তো দেখলাম এখানে আসলে আমি যে ধারণা করেছিলাম সেটা না, উল্টাটা ঘটেছে। অর্থাৎ খ পার্টির লোকেরা যেহেতু এখানে দুর্বল, ওরা বাইক থেকে এসে এই কেন্দ্র আক্রমণ করে কেন্দ্রটা দখল করে ক পার্টিকে, মানে যে পাওয়ারফুল, ওদেরকে বের করে দিয়েছে। তো বিডিআর কাছে এসে ওই ভোটার, মানে কেন্দ্রে যারা ছিলেন এজেন্ট তারা এসে বলছেন যে স্যার আমাদেরকে আসেন আপনারা, খ পার্টির লোকেরা আমাদের এই কেন্দ্রটা দখল করে ফেলেছে। যখনই বলছে খ পার্টি দখল করেছে, প্রথমে আমি বিডিআরদেরকে যে অ্যাগ্রেসিভ মোডে দেখলাম, তখন দেখলাম তারা একটু চুপসে গেছে, তারা আর আগায় না, তারা এখান থেকে হুইসেল দেওয়া শুরু করেছে, হুইসেল বাজানো শুরু করেছে। আমি চোখের সামনে দেখলাম যে একটু আগে তার যে মনোভাব ছিল, কারণ তার ওই যে আমার মনস্তত্ত্ব, আমি বলেছি অমুক দল অ্যাটাক করেছে, তার অবস্থানটা ছিল ওই পার্টিকে দমন করার। কিন্তু যখন সে শুনেছে অপোজিট পক্ষ গ্রহণ করেছে, তার হয়তো ইনস্ট্রাকশন ছিল বা মনোজগতে ছিল যে এই পার্টিকে বেশি ডিস্টার্ব করা যাবে না। ফলে সে ওই রাইফেল আর নামিয়ে সে হুইসেল দেওয়া শুরু করেছে যাতে তারা কি হয়ে যেতে পারে, কেন্দ্র থেকে সরে যেতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের ইলেকশনে অলওয়েজ মানুষের বা প্রশাসনের একটা মনস্তত্ত্ব কাজ করে যে নেক্সট টাইমে কারা গভর্নমেন্টে আসতে পারে। সে নেক্সট টাইমে যারা গভর্নমেন্টে আসতে পারে তাদের বিরুদ্ধে সে কোনো সংঘাতে যেতে চায় না। সেজন্য যে কোনো ইলেকশনে কোনো একটা দল ক্ষমতায় চলে আসবে, কোনো একটা দল পাওয়ারফুল, এটা যদি আগে থেকেই অ্যাজাম্পশন হয়, মানুষ ধারণা করতে পারে, এটা কিন্তু সেই আসনের বা সেই দেশের নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা বিরাট অন্তরায়। আমরা কিন্তু এবারে এসে দেখছি, আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করতে বসলাম, তখন আমরা দেখলাম যে আমরা যখন মেজর রিফর্মের কথা বলি, সবকিছু আগায়, একটা দল এসে সে রিফর্মের ব্যাপারে সে অনাগ্রহ দেখায়। তার মানে হচ্ছে মনস্তত্ত্বে সে মনে করে সে সরকারে যাচ্ছে এবং সরকারে গেলে এই রিফর্মটা তার উপর দায়িত্ব আসবে এবং তার উপর দায়িত্ব আসলে এই রিফর্ম করলে তার যে প্রভুত্ব, তার যে অ্যাবসলিউট ক্ষমতা প্রয়োগের, সেটা সে করতে পারবে না। এবং এটা যখন মানুষের মধ্যে প্রভাবিত হয়ে যাবে যে ওই দলটা ক্ষমতায় আসতে পারে,
সেটা নির্বাচনের জন্য থ্রেট, একইভাবে সেটা ওই দলের জন্য খারাপ। কারণ আমাদের দেশের লোকেরা সাধারণত যারা শক্তিশালী হয়, সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ মনস্তত্ব হয়ে তার বিরুদ্ধে চলে যায়, মনে করে আমাদের দেশের লোকেরা তো একটা আবেগপ্রবণ, সবসময় দুর্বলের পক্ষে থাকার চেষ্টা করে। সে যদি আগে থেকে বুঝে ওরা শক্তিশালী হবে, তখন তার বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় এই ধরনের প্রবণতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কারণে আমরা এখন দেখছি যে সামনে আমাদের যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা, কোন দল শক্তিশালীভাবে আপনারা দেখেন আমাদের দেশে নির্বাচন ম্যানিপুলেট করতে চায় কে? দুর্বল না সবল? যার শক্তি বেশি সেই তো ম্যানিপুলেট করতে চায়, যার শক্তি আছে সেই তো দখল করতে চায়। তাহলে যে দুর্বল সে সব সময় কমপ্লেইন করবে, এবং যৌক্তিক ছাড়াও সে সবসময় কমপ্লেইন করবে যে ইলেকশনের কোনো ভালো পরিবেশ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটা ঘটনা আমরা দেখেছি যেখানে সবল দল দুর্বলের উপর আক্রমণ করছে, সবল দল দুর্বলকে বাধাগ্রস্ত করছে। আপনারা দেখবেন কক্সবাজারে একটা ঘটনা ঘটেছে, এনসিপির পক্ষ থেকে একটা সবল দলের নেতার বিরুদ্ধে এক ধরনের অ্যাগ্রেসিভ একটা কমেন্ট করা হয়েছে। নিঃসন্দেহে যেটা কিরণ ভাই একটু আগে বললেন যে আমাদের আচার আচরণ, আমাদের বক্তব্য দায়িত্বপূর্ণ হওয়া উচিত, যাতে সংঘাত তৈরি না হয়, যাতে উস্কানি তৈরি না হয়, সে ধরনের আচরণ করা উচিত না। এনিওয়ে, ধরেন আমি একটা উস্কানিমূলক আচরণ করলাম, কিরণ ভাই কি সাথে সাথে আমার কলার চেপে ধরবে? সাথে সাথে কি উনি আমাকে ঘুষি মারা শুরু করবে? যেহেতু উনি সবল, কারণ এটা তো বেশি তো আপনারা ওনার পক্ষের লোক, আমি তো এখানে দুর্বল লোক, তাই না? তো গণতন্ত্রের চেতনা কি বলে? গণতন্ত্রের চেতনা বলে যে কিরণ ভাই, আমি যেভাবে একটা তথ্য দিয়ে উস্কানি তৈরি করেছি, যেখানে আপনারা যেটা করলেন আর কি, যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করেছেন, কেউ তেড়ে এসে আরেকজনের উপর হামলে পড়েন নাই, তাহলে আমরা দেখছি সেখানে এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয়েছে, রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। তাহলে ইলেকশন আসলে তো এই ধরনের বক্তব্য, এই ধরনের উত্তেজনা ছড়াবে। উত্তেজনা ছড়ালে একজনে যদি আরেকজনের মঞ্চ ভাঙচুর করে, একজনের নির্বাচনী কেন্দ্র জ্বালিয়ে দেয়, তাহলে কি নির্বাচন সুষ্ঠু হবে? এবং সেই প্রেক্ষিতে যদি কোনো দল বা কোনো পক্ষ মনে করে যে নির্বাচনে আমাদের নিরাপত্তা নাই, নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখছে না, সুতরাং আমরা এই নির্বাচন করব না, তাহলে আপনি খেলবেন কার সাথে? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে কে? আপনারা দেখেছেন 2024 সালে আওয়ামী লীগ একাই মাঠে ছিল, সে নিজের মধ্যে আলাদা আলাদা প্রতিপক্ষ তৈরি করেছে, একটা ডামি প্রার্থী দিয়ে একটা নির্বাচনকে এক ধরনের গেম পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি 5%-এর বেশি লোকেরা, ভোটাররা যায় নাই। তাহলে আওয়ামী লীগের ভোট কি 5% ছিল? ছিল না তো, আরো বেশি ছিল। তাহলে 5% ভোটার যায় নাই কেন? কারণ ভোটার মনস্তত্ত্বভাবে চিন্তা করেছে, আমি গেলেও যা, না গেলেও তা, আমি গেলেও আমাদের কাদের ভাই জিতবেন, না গেলেও কাদের ভাই জিতবেন। তো এই হচ্ছে আমাদের নির্বাচনের পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এতক্ষণ কথা বললাম, এত প্রত্যাশা করলাম যে রাজনৈতিক দলগুলো খুব ভালো আচরণ করবে, দায়িত্বশীল আচরণ করবে, তা আমাদের তো একটা কথা প্রচলিত আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। এটা তো সত্য কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমরা বারবার তুলে ধরেছো, যে এখানে তরুণ সমাজের ভূমিকা, এখানে মিডিয়ার ভূমিকা, এখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, এখানে নানা ধরনের ভূমিকাকে এখানে তুলে আনতে হবে, যাতে কেউ কিছু করলেই সমস্বরে সবাই এটার প্রতিবাদ করতে পারে, যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের সবচাইতে বড় জিনিস আমাদের সামনে এসেছে। সবচাইতে মনে রাখতে হবে যে আমাদের হাতে আজকে যে ক্ষমতা এসেছে, আমাদের হাতে আজকে যে শক্তি এসেছে, এটাকে কিন্তু অপব্যবহার করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো খুব দ্রুত 15 বছরের ইতিহাস ভুলে গেছেন। আমি পাবলিকলি একটা প্রপোজাল দিয়েছি যে বেশি দূরের তো কথা না, 2018 সালে বিএনপি যে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করেছে, বাম ডান ইসলামপন্থী সেকুলার সব দলকে নিয়ে সে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করেছিল, সেটা আমরা সবাই জানি, খুব বেশি দূরের স্মৃতি না। তাহলে এবারের নির্বাচনে কেন আমরা গ্র্যান্ড অ্যালায়েন্স করছি না? কেন করছি না? এটা খুবই পরিষ্কার কথা, কারণ ওখানে আমাদের একটা শত্রু ছিল। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হারাতে হলে, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাধর, সে যেহেতু নির্বাচন ম্যানিপুলেট করছে, নির্বাচন কমিশন যেহেতু তার পক্ষে, তাহলে তার বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে।
আমরা তো সবাই একসাথে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা কি জিততে পেরেছি? আমরা কি ইলেকট্রাল আমার যে রাইট ছিল সেটাকে সাবমিট করতে পেরেছি বা সেটাকে ভিজিবল করতে পেরেছি? পারি নাই, কারণ আমাদের সন্ত্রাসের সম্মুখে আমরা সবাই অসহায় ছিলাম। তাহলে এবারে কেন আমরা সে ধরনের গ্র্যান্ড অ্যালায়েন্স করে একটা ইলেকশনে যাচ্ছি না? আমরা নিজেরাই কেন বিভক্তির মধ্যে, শঙ্কা আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি? এর একটাই কারণ, আমরা মনে করছি যে আমাদের সেই শত্রুটা নাই। আমরা মনে করছি শত্রু যেহেতু নাই, এখন আমি তোমার শত্রু, তুমি আমার শত্রু, তোমার আমার সাথে খেলা হবে। এই ধারণাটা সঠিক কিনা, আসলে শত্রু নাই কিনা? আমরা তো দেখছি কলকাতায় অফিস খোলা হয়েছে, আমরা তো দেখছি আমি গোপালগঞ্জে মিটিং করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি, আমি তো দেখছি নানা ধরনের, একটা দুর্ঘটনা ঘটেছে আমার উত্তরায়, একটা বিমান ক্র্যাশ করেছে। এটাকে যদি আমি প্লেনলি একটা অ্যাক্সিডেন্ট ধরে নিই, সেই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে ম্যানিপুলেট করে আমার সচিবালয় ঘেরাও হচ্ছে, সচিবালয় আক্রমণ হচ্ছে। তাহলে আমরা কি শত্রুমুক্ত? আমরা কি 2018-র পরিবেশ থেকে ফিরে এসেছি? এই রাজনৈতিক দলগুলোকে সেই জায়গায় যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওনারা খুব শীঘ্রই ওনারা অতীত ভুলে গেছেন। আমরা একটা নতুন উদীয়মান দল হিসেবে আমরা চেষ্টা করছি উভয় পক্ষকে, সকল পক্ষকে বোঝানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি সকলের মনোভাবটা হচ্ছে এমন যে বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। তো আমরা তরুণদেরকে অনুরোধ করব যে যেই তরুণরা দাঁড়িয়ে সবাইকে একত্রিত করেছিল, যেখানে দল মত মতবাদ চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যে কোটা না মেধা, আমরা যেখানে দাঁড়িয়ে বলেছিলাম দিল্লি না ঢাকা, যেখানে আমরা একসাথে দাঁড়িয়ে বলেছিলাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, যেখানে আমরা বলেছিলাম লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আমরা তো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলি নাই যে তোমার বাপের না, আমরা সকল রাজনৈতিক দলের লোকদেরকে আঙ্গুল তুলে বলেছিলাম যে দেশটা তোমাদের কারো বাপের না, এবং এই দেশটাকে আমরা লাখো শহীদের রক্তে জীবন দিয়ে তিল তিল করে গড়ে তুলেছি। প্রিয় ভাই বন্ধুগণ, খুব চমৎকার একটা কথা প্রাসঙ্গিক তুলে ধরেছেন কিরণ ভাই। সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে, তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। এটি ভেরি উইক একটা স্টেটমেন্ট। আমি মাননীয় চিফ ইলেকশন কমিশনার, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনাকে আমি অনুরোধ করে বলবো, দ্য ব্যাটেল অফ সেন্টিয়াগো বলে একটা ফুটবল টুর্নামেন্ট ম্যাচ হয়েছিল, এটাকে বলা হয়েছিল ব্যাটেল অফ সেন্টিয়াগো 1990 সালে, এবং চিলি এবং ইটালির মধ্যে খেলাটা হয়েছিল। এই খেলাটায় সবাই এত বেশি ফাউল করেছিল, এত বেশি মারামারি করেছিল, রেফারি কি করেছিল জানেন? খেলার শুরুতে দুই পক্ষকে দাঁড় করায় না, পরিচয় করিয়ে দেয় না, সবার সাথে হ্যান্ডশেক করে না, উনি দুই পক্ষের 11 জনকে দাঁড় করিয়ে 22 জনকে দাঁড় করিয়ে এইভাবে লাল কার্ড দেখিয়ে হেঁটে চলে গেছেন। অর্থাৎ 22 জনকে উনি লাল কার্ড দেখিয়েছেন এবং সবাইকে মাঠ থেকে বের করে দিয়েছেন। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা, সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। সুতরাং আপনি যদি ফুটবলের সাথে তুলনা করেন, তাহলে আপনাকে সে গার্ডস নিয়েই থাকতে হবে। আমি লম্বা কথা বলতে চাই না। ভারতের বেশ কয়েকজন বিখ্যাত নির্বাচন কমিশনার নাম জানি, সুকুমার সেন, টি.এন. শোষণ, জে.এম. লিঙ্কড, যারা সেই দেশে এত পাওয়ারফুল ছিলেন, এত পাওয়ার অ্যাপ্লাই করেছেন যে সেখানে সবাই তটস্থ ছিল। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। সুতরাং আমার স্পষ্ট কথা, আমাদের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা দেখেছেন 91, দেখেছেন আপনারা 96, 2001, যারা হেরে গিয়েছিল তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল এবং তারা পার্লামেন্ট বর্জন করেছিল। ফলে আমাদের পার্লামেন্ট কিন্তু কার্যকর হয় নাই, ঘুরে ফিরে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে। আমরা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, সেই বন্দোবস্তটা আমরা সেটাই বলতে চাচ্ছি যে আমরা আর রাজপথে রক্ত ঝরিয়ে ফয়সালা করতে চাই না।
আমরা পার্লামেন্টে ফয়সালা করতে চাই। আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে দেখেছেন, সেখানে আপনারা ছোট দল হলেও উনার বক্তব্য যদি শানিত হয়, উনার বক্তব্য যদি যৌক্তিক হয়, সেটা পাবলিকলি অ্যাকসেপ্টেড হয়েছে, পাবলিকলি প্রেস সেটা কভার করেছে। আমরা সেই গণতন্ত্রের চর্চাটা শুরু করতে চাই। পার্লামেন্ট হবে সকল তর্ক বিতর্কের জায়গা, পার্লামেন্ট হবে নেগোসিয়েশনের জায়গা, পার্লামেন্ট হবে কম্প্রোমাইজের জায়গা, পার্লামেন্ট হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নীতি এবং নির্ধারণের জায়গা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাতে ইতিহাস ভুলে না যাই, আমরা যাতে রাষ্ট্রকে নতুন কোনো সংকটে আমরা না ফেলি, এবং এই যে একটি দল ক্ষমতায় চলে আসছে এই ধরনের ধারণা তৈরি হচ্ছে, এটা নির্বাচন পরিচালনা এবং সেই সংশ্লিষ্ট দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আজকে আপনারা যেই আলোচনা করেছেন, বিতর্ক করেছেন, এখান থেকে যদি আমাদের রাষ্ট্র, আমাদের যারা সরকার পরিচালনা করছেন, আমাদের যারা নির্বাচন করবেন, প্রার্থীরা থাকবেন, সবাই যদি এখান থেকে একটু মনোভাব নেন, শিক্ষা নেন, সতর্ক হন, তাহলে আমি মনে করি আমরা একটা সঠিক গণতন্ত্রের ভিত পাবো। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা ওনারই নির্দেশনা ছিল। আমরা এটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু শুধু লটারির মাধ্যমে চেঞ্জ করলে হবে না। কখনো কখনো দেখা যাবে লটারির মধ্যেই, ধরেন কিরণ ভাই প্রার্থী, লটারির মধ্যে ওনার একজন রিলেটিভ ওখানে এসপি হিসেবে গিয়েছে, তাহলে উনি ফেভার পাবেন না? পাবেন তো। সেক্ষেত্রে লটারির পরও একটা মূল্যায়ন লাগবে। কমপ্লেইন যদি থাকে কারো বিরুদ্ধে সেটাকে দেখতে হবে। তবে এটা কম্পারেটিভলি বেটার, কারণ আমরা দেখি নির্বাচনের ম্যানিপুলেশনটা শুরুটা হয় প্রার্থীরা তার পছন্দসই এসপি, ডিসি, ওসি, ইএনও বদলি করার জন্য তদবির শুরু করেন। তো যখন এটা থাকবে যে লটারির মাধ্যমে হবে, তখন এই তদবিরটা থেকে আমাদের প্রশাসন কিছুটা রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা দেখছি অনেকে তদবির শুরু করেছেন। সুতরাং এই ঘোষণাটা আসার কারণে তদবিরের জায়গাটা হয়তো কমবে, বা একেবারেই সব সমাধান হয়ে যাবে আমরা মনে করছি না, কিছুটা হলেও এই জায়গায় একটা মানে সহজ, আগের চাইতে একটু বেটার হতে পারে, এটা আমার ধারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে কি না, এটা আমি আমার বক্তব্যে কিছুটা বলার চেষ্টা করেছি। এই সরকার যেহেতু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এরা কম্পারেটিভলি নিরপেক্ষ, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে করছি যে তারা নির্দলীয় বা কখনো হয়তো বলতে পারেন সর্বদলীয়। যদিও আমাদের সিপিডি তো বলেছে না, সিপিডি বলেছে যে এই সরকার একটা মানে কিংস পার্টিকে প্রমোট করছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা কিন্তু দেখছি যে সরকার যখন যাকে যেদিকে চাপে পড়ছে সে অন্যদিকেই সে টার্ন করছে। সরকারের ভিত্তি, নৈতিক জায়গাটা আমরা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি। সুতরাং অবশ্যই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে। প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত মিটিং হয়েছে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি যদি মনে করেন যে নির্বাচন আপনি সুষ্ঠু করতে পারছেন না, লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পারছেন না, কারণ ওনার কথার মধ্যে আমরা কিছুটা হতাশা দেখেছি যে উনি মনে করছেন যে প্রশাসন, পুলিশ, আরো যারা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে নিয়োজিত তারা অনেকেই ওনার কথা শুনছেন না। আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন, আপনি অন্য একটা অথরিটির হাতে নির্বাচন দিয়ে বরং আপনি বেরিয়ে এসে, আপনি যেহেতু পারছেন না, আপনি যেহেতু একটা সংস্কারের হাত দিতে চেয়েছেন, সেই জায়গায় সবার সহযোগিতা পাচ্ছেন না, এবং আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার ম্যান্ডেট কি, সুতরাং আপনি বেরিয়ে এসে আসেন, আমরা আপনাকে সাথে নিয়ে ইলেকশন করি, আপনি ম্যান্ডেট চান জনগণের কাছে। আমরা যে সংস্কারটা চাই, সুষ্ঠু নির্বাচনটা চাই, সেটার জন্য আমরা ম্যান্ডেট চাই, আপনার নেতৃত্বে আমরা ম্যান্ডেটের জন্য জনগণের মুখোমুখি হই। তো এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ার। শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়ে কোনো আশঙ্কা দেখছেন কিনা? জুলাই সনদে যদি স্বাক্ষর যদি কেউ না করে, তাহলে আমাদের যে অর্জনটা হয়েছে সেটাই ততটুকুই তো আমরা পাবো না। সেজন্য আমরা মনে করি যতটুকু আমরা পেয়েছি, যেমন ধরেন কিছু কিছু জায়গায় আমরা কিন্তু একমত হয়েছি, সেই জায়গাটাও যদি আমরা প্র্যাকটিস করতে পারি সেটা আমাদের জন্য, যেমন আমরা প্রধানমন্ত্রী ক্ষমতা, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া, তারপরে আপনার উচ্চকক্ষের কিছু ক্ষমতা, এই ধরনের অনেকগুলো কাজ আমরা করেছি। অন্তত অন্যান্য নিয়োগের ব্যাপারে আমরা একটা কমিটি চিন্তা করেছি, যেটা প্রধানমন্ত্রী এককভাবে আগে নিয়োগ দিতেন।
তো এই জায়গাগুলো যদি কিছুটা হলেও বাস্তবায়ন করা যায় তাহলে সেটার মূল ভিত্তি কিন্তু জুলাই সনদ। সেই জন্য অনেকে এই কথা বলেছেন যে এটা না হলে সনদে স্বাক্ষর করব না। যেমন আমরাও নিজেরাও বলেছি যে যদি এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তাটা আমাদের কাছে ক্লিয়ার না হয়, আমাদের কাছে বলতে আমরা জনগণের কথা বুঝিয়েছি, তাহলে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার কোনো মূল্য থাকে না। আপনার সাথে আমার একটা দলিল হয়েছে, আপনি আমাকে কখন হস্তান্তর করে দিবেন, আমি সব ক্লিয়ার হলাম, তারপরে তো আমি স্বাক্ষর করবো, তাই না? দলিল হলো কিন্তু ক্লিয়ার না, কখন এটা বাস্তবায়ন হবে, জমি আমি কখন বুঝে পাবো, জমিতে আমার অধিকার কখন প্রতিষ্ঠিত হবে, তাহলে এই দলিল স্বাক্ষর করা আর না করা তো একই কথা। সেজন্য আমরা মনে করি এই জায়গাটায় সকলকেই আন্তরিকতার ভূমিকা নিতে হবে। আর যেটা যদি কেউ আন্তরিক ভূমিকা না নেন সেটা কিন্তু আমরা পাবলিকলি ডিক্লেয়ার করে দেব, এক্সপোজ করে দেব। তখন ক্ষমতাটা, নির্ণায়কের ভূমিকাটা জনগণের হাতে চলে যাবে। এবং এটাই আমাদের জুলাই রেভলিউশনের, এটাও কিন্তু একটা নতুন করে আমাদের একটা প্রাপ্তি। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গতকাল বলেছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। আপনি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এই মন্তব্যকে কিভাবে দেখছেন? নির্বাচনে সব দলের অংশগ্রহণ, এই কথাটার মধ্যে একটা মানে ব্যাখ্যা আছে। কোন দলের অংশগ্রহণ? সব দল বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? আমরা কিন্তু এবারের একটা সমস্যা দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে সব দল বলতে আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল তাদের কথাও বলা হচ্ছে। এখন আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল বা আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, আমরা তো বেশিরভাগ লোকদেরকে দেখতে পাচ্ছি তারা গণহত্যার সাথে জড়িত। আমরা তো দেখতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে অফিস না করে তারা কলকাতায় অফিস করছেন। তো তাদের তো বাংলাদেশে ইলেকশন করবেন কিভাবে? তাদের তো সামনে কলকাতায় ইলেকশন করতে হবে, বাংলাদেশে ইলেকশন করার তো তাদের আর কোনো স্কোপ নাই। ঠিক আছে, তারা যদি ইলেকশনে আসেন তখন জনরোষ যেটা হবে সেই দায়িত্ব এই প্রশাসন নিতে পারবে কিনা? কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনারা ছোট একটা কারণ দেখেন, ছাত্র দলের কমিটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর আগে ছাত্র শিবিরের কমিটি হয়েছে বা ছাত্র শিবিরের কমিটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখছি এক দল আরেক দলের দিকে আঙ্গুল তুলছেন, কি বলে যে ওদের দলে কমিটিতে ফ্যাসিস্টের লোকেরা ঢুকেছে। ছাত্রলীগের কোন কমিটির কোন সদস্য ঢুকেছে সেটাকে পর্যন্ত ছাত্ররা রেসিস্ট করছে। তাহলে নির্বাচন করা তো পরের কথা, একটা কমিটিতে ঢুকতে পর্যন্ত জনগণ তাদেরকে এগ্রি করছে না। এটা একটা বাস্তব সমস্যা না, বলেন আপনারা? এই বাস্তব সমস্যার সমাধান আমরা কিভাবে করব? এবং এই সমস্যাটা তৈরি করেছে কে? সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ। সমস্যাটা তৈরি করেছে শামীম হায়দার পাটোয়ারীর দল, যারা আমাদের অধিকার কেড়ে নিয়ে বছরের পর বছর আমাদেরকে বঞ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে তার অধিকার আমি কিভাবে সুরক্ষিত করব? তার অধিকার আমি তখনই সুরক্ষিত করতে পারবো যখন সে তার অপরাধের জন্য ক্ষমা চাইবে, যখন সে মানুষকে বলবে আমি আপনাদের উপর ভুল করে অত্যাচার করেছি বা অত্যাচার করে অপরাধ করেছি, আমাকে বিচারের সম্মুখীন করেন। আমরা বলি না যে একজন মানুষের বিরুদ্ধে যখন ওয়ারেন্ট হয় আমরা আদালতে গিয়ে আত্মসমর্পণ করি, তাই না? তার মানে কি? যে হ্যাঁ, আমি আমাকে সম্মুখীন করলাম, বিচারের সম্মুখীন করলাম। আপনারা কি দেখেছেন এই লেসপেন্সার বা যেই কোলাবোরেটর যারা ছিল বা যারা গিল্টি ছিল ওই গণহত্যার জন্য, তারা কেউ কি আদালতে আত্মসমর্পণ করেছেন? তারা কেউ কি জনতার আদালতে দাঁড়িয়ে বলেছেন তারা অন্যায় অত্যাচার করেছেন? তার অধিকারকে আপনি কিভাবে নিশ্চিত করবেন? একজন মানুষ যখন খুন করে, হত্যা করে, একজন মানুষ যখন আপনার বাড়ির দারোয়ান যখন আপনার ঘর চুরি করে, আপনি কি তার বিরুদ্ধে মামলা করেন না? তাকে কি পুলিশ গ্রেফতার করে না? বিচার হওয়ার আগে তো তাকে প্রিজনে রাখতে হয়, কি বলেন, তাই না? কারণ নাহলে তো সে বিচারকে প্রভাবিত করবে, সে আবার চুরি করবে, সে আবার খুন করতে পারে। তাহলে আপনি দেখেন ওই যে গাজীপুরের ঘটনাটা দেখেন, একজন সাংবাদিক ভিডিও করছিল, তারা একজনকে মারছিল। সেই খুনিরা, সেই অত্যাচারীরা ওই যে ভিডিও করছে তাকে ভিডিও ডিলিট করার জন্য বলেছে, সে ডিলিট না করে তাকে হত্যা করেছে। তো যখন তারা মারছিল তখনই যাদেরকে আমরা ধরে ফেলতে পারতাম, তাহলে সেকেন্ড টাইম কি সে হত্যাটা করতে পারতো? নিশ্চয়ই পারতো না। তাহলে আওয়ামী লীগকে আপনি কিভাবে ভোটের অধিকার দিবেন? জাতীয় পার্টি বা তাদের লেসপেন্সার যারা আছে 14 দল, তাদেরকে আপনি কিভাবে ইলেকট্রাল জায়গায় তাদেরকে অ্যালাউ করবেন? কারণ জনগণ তাদের প্রতি যেভাবে ক্ষুব্ধ, জনগণ তাদের প্রতি যেভাবে
মানে তাদের অপকর্মের জন্য তাদেরকে যেভাবে খুঁজে বেড়াচ্ছে, সেটা তো আপনি নিশ্চিত করতে পারবেন না। তাহলে তো আমাদেরকে ইলেকশন অনেক পরে করতে হবে। এই সব জায়গার লোকদেরকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে এনেই তারপরে করতে হবে। আপনি আপনার খুনিকে পাশে বসিয়ে ভোটের নির্ধারণ করতে পারেন না। এটা যত না যুক্তির বিষয়, যত না নৈতিকতার বিষয়, তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তবতার বিষয়। সুতরাং এই যে কথা যারা বলেন, শামীম হায়দার পাটোয়ারি বা এই ধরনের, উনি আমার খুব মানে পছন্দের মানুষ যদিও, কিন্তু মনে রাখতে হবে যে যুক্তির জায়গায় পছন্দের লোকের গুরুত্ব নাই। সুতরাং যারা এগুলো বলছেন, এটা এক ধরনের হুমকি, এটা এক ধরনের ভয়ভীতি। আমরা এই জুজুর ভয়কে ইনশাল্লাহ পরোয়া করি না। কোনো ধরনের গৃহযুদ্ধের সমস্যা সম্ভাবনা নাই। আমাদের তরুণরা গ্রেটার জায়গায় ঐক্যবদ্ধ আছে। যেই ভুল করবে, নিজেরা ভুল করলেও আমরা দেখেছি তরুণরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাদের নিজের পক্ষের লোকেরা ভুল করলেও তারা সেখানে প্রতিবাদ করছে। সুতরাং এটা নতুন বাংলাদেশ, এটা আপনাদের আগের বাংলাদেশ না। সরি, একটু লম্বা হয়ে গেল। পিআর পদ্ধতিতে নির্বাচন করা না করার বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। আপনি নির্বাচন পদ্ধতি কেমন হওয়া উচিত বলে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের। আমাদের যেই ডেমোক্রেটিক সিস্টেমে বা পার্লামেন্টারি সিস্টেমে আমরা দেখি দুই ধরনের ভোট আছে। একটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট, যেটা আমাদের এখানে প্রচলিত আছে। আসন কেন্দ্রিক ভোট হবে, যে বেশি ভোটে জিতবে সেই নির্বাচিত হবে। এটা আমরা ব্রিটেনে এই সিস্টেমটা প্রচলিত আছে। আমাদের দেশে গণতন্ত্র প্রপারলি কাজ না করার কারণে আমরা দেখছি এই সিস্টেমটা ফেল করে গেছে। প্রত্যেকটা আসনে একজন প্রার্থী দেখেন যে আমি যদি উনার কাছ থেকে 100 ভোটও বেশি পাই বা 50 ভোটও বেশি পাই বা 3 ভোটও বেশি পাই, তাহলে আমি জিতে যাব। তখন সে চিন্তা করে যে কয়টা কেন্দ্র দখল করলে আমি জিততে পারবো। সে 5টা কেন্দ্র দখল করলে সে জিতে যায়। সে 2000 জাল ভোট দিলেই সে দেখে যে প্রতিপক্ষকে সে হারাতে পারে। ফলে এখানে একটা ইমোরাল কম্পিটিশন হয়। আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা এই কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিকল্প হিসেবে আমরা বলছি যে পিআর পদ্ধতিটা কম্পারেটিভলি বেটার। যে এখানে কোনো দল মনে করে না যে আমি এই আসনে যদি জিততে না পারি আমি শেষ। সে মনে করে এই আসনে যদি আমি কম ভোটও পাই, তাহলে আমার দল ফাইনালে গিয়ে এটার একটা মূল্যায়ন পাবে। এবং আমাদের দেশের মানুষের একটা প্রবণতা আছে, বলে যে উনি তো জিতবে না, ওনারা ভোট দিয়ে কি লাভ। তখন সে চিন্তা করে ভোটটা বিক্রি করে দিই, আমার প্রার্থী তো জিতবে না, সুতরাং ওই দুটোর মধ্যে কার থেকে কিছু বেশি পয়সা পায় তারে দিয়ে দিই। এই ধরনের প্র্যাকটিস আমাদের দেশে হয়। তো যখন এই পিআর পদ্ধতি হবে, তখন প্রত্যেকটা ভোটার চিন্তা করবে আমার আসনে বা আমার এলাকায় আমার ভোটটা কম থাকতে পারে, কিন্তু অন্য এলাকায় আমার ভোট আছে, সুতরাং আমি দেই, আমার ভোটটা কাউন্ট হবে। এই মনস্তত্ত্বটা আমাদের ভোটারদের মধ্যে কাজ করবে। এটা কম্পারেটিভলি এই করাপশন থেকে, এই ম্যানিপুলেশন থেকে আমাদেরকে সেভ করবে। সেজন্য আমরা মোটা দাগে পিআর পদ্ধতিকে এই প্রেক্ষাপটে, এই কনসিডারেশন আমরা সাপোর্ট করছি। কিন্তু এখানে একটা থ্রেট আছে। আমাদের দেশের যে বর্তমান ভোটিং বিহেভিয়ার আছে, আমরা দেখছি কোনো দল এককভাবে এখন পর্যন্ত হিস্ট্রিতে 40%-এর বেশি ভোট পায় না। ফলে পিআর পদ্ধতিতে কোনো একটা দল সে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। তো যখন একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম থাকে, তখন পার্লামেন্ট একটা ফ্রেজাইল পার্লামেন্ট থাকে। কোনো দল যদি সরকার গঠন করতে না পারে, তখন তাকে নানা ধরনের আপোষ রফার মধ্যে যেতে হয়। সেই জন্য এই ক্রাইসিসটাকে ফেস করার জন্য আমরা বলেছি তাহলে মিক্সড হতে পারে। আমরা 200 আসনে ফার্স্ট পাস দি পোস্ট হতে পারে, 100 আসনে পিআর হতে পারে। তাহলে দেখা যাবে ওইটাও সমস্যা কেটে যাচ্ছে, আর সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেরও একটা সুযোগ থাকছে। পিআর যদি করা হয়, তাহলে পার্লামেন্ট কার্যকর থাকার সম্ভাবনা আছে। আদারওয়াইজ পার্লামেন্ট একদিকে ঝুলে যেতে পারে একটা দলের হাতে, যার 40% ভোট আছে, সেও দেখা যাবে 280 সিটও পেয়ে যেতে পারে। কোনো পার্লামেন্টে কেউ যদি 280 সিট পেয়ে যায়, সে সব বদলে ফেলতে পারে, কনস্টিটিউশন বদলে আসে, রাজতন্ত্র কায়েম করে ফেলতে পারবে, যেটা শেখ হাসিনা কনস্টিটিউশনকে পুরা বদলিয়ে করে ফেলেছেন। সুতরাং এই কারণে আমাদেরকে এই ডিবেটটা তুলতে হবে। এটা কি এবারেই আমরা কার্যকর করব না সামনে করব, সেটা আমাদের নতুন করে আলোচনায় তুলতে হবে। কিন্তু আমরা মনে করি যে অন্ধভাবে কারো স্বার্থের পক্ষে এসে কোনো নির্বাচন পদ্ধতি সঠিক হওয়া না। এই জন্য আমরা দুই বিতর্কের মাঝখানে এসে বলছি একটা মিক্স সিস্টেম। এটা জার্মানিতে আছে, এটা টার্কিতে আছে, এটা পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে এই প্র্যাকটিসটা আছে।
তাহলে মিক্স সিস্টেম যদি করি পিআর অ্যান্ড ফার্স্ট পাস দি পোস্ট, তাহলে আমাদের ক্রাইসিসটা কেটে যাবে, থ্রেটটা কমে যাবে। লাস্ট অফ অল আমার দলের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে এবি পার্টির সাথে অন্য কোনো দলের জোট বা নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কাছাকাছি না আসবে ততক্ষণ সব ধরনের সম্ভাবনাই আছে। আমরা এককভাবেও করতে পারি, আমরা কোনো জোটবদ্ধভাবেও করতে পারি। সেখানে আমাদের বিবেচনা থাকবে দুটো। প্রত্যেক রাজনৈতিক দল চায় ইলেকশনে জেতার জন্য, এটা একটা কর্মকৌশলের ব্যাপার। অবশ্যই আমরা চাইবো আমরা যাতে জিততে পারি। আবার যেন তেন করে জিতলে তো হবে না। আমার দলের একটা আদর্শ আছে, আমার দলের একটা পজিশন আছে, আমার দলের একটা ম্যানিফেস্টো আছে। আমরা বিবেচনা করব কার সাথে আমার ম্যানিফেস্টোটা কম্পারেটিভলি বেশি ম্যাচ করে, কার সাথে গেলে আমার দলেরও সম্মানও রক্ষা হয়, আমার ইমেজও রক্ষা হয়। সেরকম কোন জোটের যদি আমরা আমাদের জন্য ফেভারেবল, সুইটেবল মনে করি, আমরা তাদের সাথে জোট করব। আদারওয়াইজ আমরা সকল আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।